আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, এই মুহূর্তে আসলে সবচেয়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, হামের প্রাদুর্ভাব বাড়ছে এবং এরই মধ্যে অনেক শিশু কিন্তু মারা গিয়েছে এবং আরও অনেকেই হচ্ছে শঙ্কায় রয়েছে, পরিবার শঙ্কায় রয়েছে। এই যে টিকাদান ব্যবস্থার, এটা আসলে কিসের জন্য? টিকাদান ব্যর্থতা নাকি এই দায়টা কাদের? এখন দায়টা যদি বলছে, ধন্যবাদ আপনাকে যে এটা ভালো প্রশ্ন করছেন। আমরা সমসাময়িক ব্যাপার নিয়ে কথা বলছি। ইতিমধ্যে আজকে পর্যন্ত 54 জন বাচ্চা আমরা হারাইছি। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ এরকম কয়েকটা জেলাতে আমরা 54 জন বাচ্চা হারিয়েছি। তো এটা আমাদের জন্য একটু সরকারও লাড়াচাড়া দিয়ে বসছে, এটা তদারকি আসছে। এখন এটা দায়ীর চাইতে কিছুটা তো দায়ী আছেই, যেমন ভ্যাকসিন নাই, এটা কিন্তু অবশ্যই এটা খারাপ খবর। ভ্যাকসিনটা আমাদের রেগুলার থাকতে হবে। আমাদের দেশে বাচ্চারা ভূমিষ্ঠ হচ্ছে, এটা সরকারি পুরোটা নিয়ন্ত্রণ করে। এটা বেসরকারি পর্যায়ে কোনো কোনো ডাক্তারের আন্ডারে হয়, কোনো কোনো সেন্টার খুব কম, কিন্তু সরকারি কিন্তু জন্মের পর থেকে সকল বাচ্চাকে টিকা দিচ্ছে। 10টা রোগের টিকা 6টা টিকার মাধ্যমে দিচ্ছে। এটা যদি না থাকে, এটা একটা দায়িত্ব সরকারের উপরে যায়। যেহেতু নতুন সরকার, সেই হিসেবে প্রিভিয়াস সরকার এটা খেয়াল করে নাই মনে হয়। আর তাছাড়া যতটুকু আমরা জানতে পারছি যে আমাদের এখানে লোকবলেরও কমতি আছে, সেন্টারগুলোরও কমতি আছে। এইসব মিলে একটু সমালোচনা হচ্ছে। আমি বলি যে ত্বরিত ব্যবস্থা নিলে হয়তো এটা মহামারী ভাবে যেন না ছড়ায়, ওইভাবে আমরা খেয়াল করতে, আমরা পদক্ষেপ নিতে পারবো। কিন্তু ইতিমধ্যে তো আমাদের লস হয়ে গেছে, সেই দিকে আমাদের চিন্তার ব্যাপার। জি, আপনি যেটা বলেছেন যে আসলে এই যে দায় দেয়ার থেকে আসলে মোকাবিলা করাটা জরুরি বেশি, অবশ্যই আমরা সেদিকটাই দেখব এবং সেদিকটাই দেখা উচিত। কিন্তু আরেকটা বিষয় যদি আমি এখানে একটু বলি, যে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে দাবি করেছেন গত কয়েক বছর হামের কোনো টিকা দেয়া হয় নাই, এটা একটা বিষয়। যে এবং আরও একটা বিষয়, এটা আশ্বস্ত করেছেন যে আগামী মাসের প্রথম সপ্তাহে টিকাদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং এই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং এটার জন্য 604 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তো এই দায়টাকে আসলে, বিষয়টা কি আসলে কতটা যৌক্তিক? মানে আসলে কি সত্যি যে গত কয়েক বছর এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়নি বা এই ব্যবস্থা নেওয়া হয়নি? এটা আমরা ইলেকট্রিক মিডিয়া এবং পেপার মিডিয়ার মধ্যে জানছি, এটা কিন্তু আমাদের জানা ছিল না। এইটা কেন ভ্যাকসিন আনা হয় নাই, এইটা তো প্রিভিয়াস সরকার বলতে পারবে বা ইন্টার্ম সরকার বলতে পারবে। এটা কিন্তু না আনার কিছু নাই। রেগুলার যেমন আমার বাসায় খেতে হবে, তাহলে চাল থাকতে হবে, অন্যান্য সামগ্রী থাকতে হবে। এটা কেন থাকলো না, এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার আছে বা তদারকির ব্যাপার আছে। এখানে আমি মনে করি পলিটিক্যাল সরকারের চাইতে যারা রেগুলার নেতৃত্ব দিচ্ছে, আমলারা বা সরকারের কাঠামো, এখানে বাজেট থাকার কথাই। কিন্তু এটা কি কারণে অ্যাবসেন্ট হয়েছে, এটা অবশ্যই বর্তমান সরকার দেখবেন। আর পাশাপাশি ইতিমধ্যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন 604 কোটি টাকার ভ্যাকসিন আনার ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যে আবার দেখলাম যে অনেক জেলাতে আমাদের এই প্রতিনিধিগুলো নাই, যারা ভ্যাকসিন দিবেন বা ভ্যাকসিন পরিবহন করবেন, এরকম নাই। আবার আন্দোলনেও গিয়েছিল। এগুলোকে ভ্যাকসিন আনার সাথে সাথে যে পরিপূর্ণতা দেওয়া যায়, আর আপনার ভ্যাকসিন কিন্তু অ্যাবসেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে জন্ম গ্রহণ চলবে, আপনার এগুলো ভ্যাকসিনও চলতে হবে মানুষকে বাঁচায় রাখতে হলে। যেমন এখানে বলাই আছে যে এই 10টা রোগ, এই 6টা ভ্যাকসিন দিলে 10টা রোগ আর হবে না। এবং আমার মনে হচ্ছে এখন সকলে এই বিষয়টাতে কিন্তু সচেতন। খেয়াল করেন আপনি, আমরা 2000 সালের আগে পরে আমরা দেখেছি যে আমরা বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। বেশ কত বছর কিন্তু আমরা পোলিও রোগের কথা শুনি নাই। অর্থাৎ এটা তো আন্তর্জাতিকভাবেই স্বীকৃত, WHO এর গাইডলাইন মেনে সরকার ভ্যাকসিনগুলো দিয়ে থাকে। সেই জায়গায় অ্যাবসেন্ট হলো কেন, এটা সরকার বলতে পারবে এবং সরকার পদক্ষেপ নিবে। আর ভ্যাকসিনেশন প্রোগ্রাম যে আয়োজন করবে, এটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটা অ্যাওয়ারনেস করতে পারে, কিন্তু এটা চলমান প্রক্রিয়া। এটা প্রতিক্ষণে প্রতিনিয়ত চলতে হবে। যে প্রতিটা ইউনিয়ন, প্রতিটা উপজেলায় বাচ্চা হচ্ছে, তাদের জন্মের পর থেকে 9 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমরা টিকা দিয়ে দেব, এই পদ্ধতি কিন্তু সরকারের গাইডলাইন। জি, আর আপনি যে কথাটা বলছিলেন যে 604 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে,
এই যে নতুন ভ্যাকসিনেশন আমদানি প্রসেসের জন্য। তো এইটা নর্মালি হচ্ছে আমরা ভ্যাকসিনগুলো হচ্ছে আমদানি করি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে, এবং এটা সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা আমদানি করি। কিন্তু সবচেয়ে আমাদের যেটা যে আমরা ভারত নির্ভরতা সবচেয়ে বেশি, তো এই জায়গাটাতে আমরা ভারত নির্ভরতা কমাতে পারছি না কেন? আমাদের দেশেই যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর এখন বেশ ভালো স্ট্রং, তো আমরা কেন আবিষ্কার করতে পারছি না? ঘাটতিটা কোথায়? এইটা আমার লেভেল থেকে, আপনার লেভেল থেকে না, আমরা সরকারকে আবেদন করব। এইটা নিয়ে আমরা শুধু 1-2 বছর না, কিন্তু আমরা স্বাধীনতার পর থেকেই দেখেছি আমাদের ভারত নির্ভরতা আছে। ভারত নির্ভরতা থাকাটা যদি সেটা আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী হয় তাহলে কোনো সমস্যা নাই। যদি অতি নির্ভরতা হয়, এটাকে আমি মনে করি যে সরকারের দেখার ব্যাপার আছে। তো সেটা আসলে কোন কাতারে আছে, মানে অতি নির্ভরতা নাকি যতটুকু দরকার ততটুকু? এইটা ধরেন একটা ইন্ডিয়া একটা বৃহৎ দেশ, সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু নির্ভরতা, সরকার আসছে, সরকার এটা নিয়ে কাজ করছে। যে দেশের সরকার যত ইন্টেলিজেন্স হয়, পলিটিক্যালি যত ম্যাচিউরড হয়, সে দেশের নির্ভরতাও আস্তে আস্তে কমে যায়। এটা তো আপনার পররাষ্ট্রনীতির মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসতে হবে, একদিন রাতারাতি কিন্তু সম্ভব না। আবার নিজেরা যোগ্যতা অর্জন করতে হবে। যেমন আমরা শুনি যে প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাইতো, এখনও কিন্তু যাওয়ার প্রবণতাটা কমছে, কিন্তু এখনও কিন্তু আছে। তা আমরা যদি ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়ার প্রবণতা বন্ধ করতে চাই, তাহলে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র আমাদের তৈরি করতে হবে। সেটা কিন্তু অপ্রতুল। বাংলাদেশে কিন্তু যথেষ্ট সংখ্যক সেন্টার আমরা বা হসপিটাল আমরা তৈরি করতে পারি না জনগণের চাহিদা মেটানোর জন্য। একটা হচ্ছে যে আমাদের যাদের অর্থ আছে, আমরা বিদেশে চিকিৎসা করতে চাই। তাছাড়া কিন্তু আমাদের অক্ষমতাও কিছু কিছু আছে। যেমন আমাদের এত ভিড়, সরকারি বেসরকারিতে অনেক ভিড়, যার কারণে কিন্তু মানুষ বিরক্ত হয়েও বিদেশে যাচ্ছে। তাহলে আমাদের সেই যোগ্যতা অর্জন করলে আমরা অবশ্যই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবো। জি, এই যে আপনি যেটা বললেন যে কিছু মানুষ হয়তো এটা আসলে ভরসা করতে পারছে না বা আমাদের দেশের উপরে, তখন বিদেশ নির্ভরতা তাদের অটোমেটিক চলে আসে চিকিৎসা সেবার ক্ষেত্রে, যেটা বলছিলেন। তো এই যে নির্ভরতা, এটা আসলে কমাতে কতদিন লাগতে পারে? যেখানে আমাদের দেশে কিন্তু আমি যদিও মানে ওষুধ আবিষ্কারের বা এই ওষুধ শিল্পের কথা বলি, সেখানে কিন্তু আমরা মোটামুটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ এরই মধ্যে। তো তারপরেও এই যে চিকিৎসা নির্ভরতা, অন্য দেশের স্বাস্থ্যসেবা খাতে আসলে অন্য দেশের উপর নির্ভরতা কেন বা আমরা কমাতে পারছি না? আমি আপনাকে বলি, আমাদের ফার্মাসিউটিক্যালগুলো বিদেশে এক্সপোর্ট করতেছে, রপ্তানি করতেছে। আবার আমাদের পরনির্ভরতাও আছে। কিছু অল্প কিছু ঔষধ এখন বাইরের থেকে আসতেছে। ধরেন আমরা যদি এখন আমার এই জরিপটা নাই, ধরেন আমরা 90 বা 95% আমরা ঔষধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কিন্তু আমরা কিন্তু চিকিৎসায় আমরাও কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তো লাগবে। যেহেতু সম্ভব বলছেন, তাহলে অবশ্যই সম্ভব। তাহলে সেটা সম্ভব, এখানে নেতৃত্ব দরকার। নেতৃত্ব কি? একটা হলো ইনভেস্টমেন্ট, আরেকটা হলো নেতৃত্ব, এবং তার পাশাপাশি লাগবে বাজেট, তদারকি। আমরা পৃথিবীর উন্নত দেশগুলো যদি আমরা দেখি, খেয়াল করবেন যে ওরা স্বাস্থ্যসেবায় কিভাবে উন্নয়ন করেছে। আমাদের 18 কোটি মানুষের কতগুলো হাসপাতাল আমাদের দরকার, কতগুলো বিশেষজ্ঞ ডাক্তার দরকার, এবং তার সাথে অন্যান্য কলা কৌশলী কীভাবে দরকার। আমরা যদি 2-3টা দেশের সেটআপ দেখি, ওখান থেকে কিন্তু আমাদের দেশেও এটা পরিপূর্ণতা করা সম্ভব। তবে আমি একটা বেসিক কথা বলি, সেটা হলো একটা হলো নেতৃত্ব দরকার, আর একটা হলো অর্থ দরকার। অর্থেও আমরা কিছুটা পিছিয়ে আছি, নেতৃত্বও আপনি হয়তো নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের ওই লেভেলের নেতৃত্ব আমি মনে করি যে এখনো গঠন হয় নাই। আমি যদি এটার সাথে আরেকটু যুক্ত করি যে অর্থ বা বাজেট, যেটা বলছিলেন, বাজেট বা নেতৃত্ব দুটো দেওয়ার পরেও বা দুটো থাকার পরেও মানে এই যে হসপিটাল কর্তৃপক্ষ, তাদের দায় কতটা, বা এই যে বিশ্বস্ততা অর্জনে তাদের দায়টা কতটা? এখানে দায় আমাদেরও কিন্তু আছে। আমরা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের ইচ্ছাকৃত ভুল করি, এটা সরকার আমাদেরকে তদারকি করছে। আপনারা ইতিমধ্যে দেখেন যে মোবাইল টিমগুলো আমাদের যাচ্ছে। আমি মনে করি মোবাইল টিমের চাইতেও জরুরি হইলো আমাদের সুপারভিশন টিম। ধরেন আমার আলোক হাসপাতালের কথাই যদি বলেন, আলোক হাসপাতালে আমি আমার মেধাদেয়া চালাচ্ছি, আমার অন্যান্য ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তাররা আছে বা ব্রিগেডিয়ার জেনারেলরা আছে যারা পরিচালনা করে, তাদের যে জ্ঞান সেই অনুযায়ী আমরা চালাচ্ছি। তার মধ্যেও আমাদের তো কিছু অলসতা আছে, সেটা সরকার দেখা উচিত, আমাদেরকে সাজেশন করা উচিত এবং আমাদেরকে বাধ্যও করা উচিত। সে জায়গায় তো আছেই। আপনারা দেখেন যে বিলো স্ট্যান্ডার্ড হাসপাতালগুলো আছে, সেগুলোকে ডেভেলপ করা দরকার।
এখানে আমাদের প্রাইভেটের যে বেসরকারি পর্যায়ের যে ইয়াটা সেটা আমি বলার চেষ্টা করলাম। আর সরকারের লোকবলের অভাব, তদারকি বাড়াইলে আমাদের বেসরকারি পর্যায়টা উঠে আসবে। আর পাশাপাশি আমাদের সরকারি ব্যবস্থাপনায় যে ভিড়টা, সেই ভিড় অনুযায়ী আমাদের ডাক্তারের সংখ্যা বাড়াইতে হবে। আপনি দেখেন সরকারি হাসপাতালে অল্প সময়ের মধ্যে অনেক রুগী দেখে, রুগীরা স্যাটিসফাই হয় না। আবার আমাদের বেসরকারি পর্যায়েও অনেক ডাক্তার যাদের বিজি প্র্যাকটিশনার, তারাও মেডিকেল গাইডলাইনের বাইরেও রুগী দেখে, সেটাও একটু নিয়ন্ত্রণ করা দরকার। আস্তে আস্তে নিয়ন্ত্রণ যে হচ্ছে না তা না, কিন্তু আপনি দেখেন আজকে যদি 20 বছর আগেকার কথা চিন্তা করেন, আজকে কিন্তু বিদেশে কম যাচ্ছে, কিন্তু যাওয়ার সংখ্যাটা আস্তে আস্তে কমতেছে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমাদের 55 বছর হয়ে গেছে, আমরা চাই স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ হইতে আমাদের ইন্টারন্যাশনাল মানের অনেকগুলো হাসপাতাল দরকার। ইতিমধ্যে আমরা দেখেন আমরা চায়নার সাথে যোগাযোগ হয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যোগাযোগ হয়েছে যে আমরা জায়গা দেব, তারা যেন হসপিটাল করে, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। কতটুকু ফলপ্রসূ হয়েছে নির্মাণের আগে কিন্তু বলা যাবে না। আরও আছে যে বিদেশি বিশেষজ্ঞ ডাক্তার আমাদের দেশে আনারও অনেক কঠিন কাজ। সেটা সেই সমস্ত দিক নিয়ে আমার মনে হয় যে বর্তমান সরকার এগুলো নিয়ে ভাবছে। মাননীয় প্রধানমন্ত্রী তো বলছেই যে প্রাইভেটকে, বেসরকারি পর্যায়কে সম্পৃক্ত করে কিভাবে জরুরি ভিত্তিতে এই সংখ্যাটা পূরণ করা যায়। যে আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আসলে এটার বাইরেও হচ্ছে লোকবল ছাড়াও মানুষ, সাধারণ রোগী যারা, তারা কিন্তু সাধ্যের মধ্যে শ্রেষ্ঠতা পাওয়ার জন্য তাদের অনেক এখানে কমপ্লেইন থাকে, অভিযোগ থাকে। আমরা সেই বিষয়গুলো আজকে নাই টানলাম। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে অন্য বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবার তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে যদিও এই যে হাম রিলেটেড বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং আপনি যেটা বলছিলেন যে মহামারী আকারে যাতে না যায় সেটা আসলে সেটা মোকাবেলা করা উচিত এই মুহূর্তে। কিন্তু আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো বিষয় না ঘটে, বা এই চিকিৎসা সেবার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে ধরেন আমাদের যদি সুস্থভাবে বাঁচতে চাই, তাহলে মেডিকেল সাইটে, মানে মেডিকেল ডিপার্টমেন্টে একটা বাজেট লাগবে। এখানে WHO কিছু গাইডলাইন আছে, বিদেশি গাইডলাইন আছে, উন্নত দেশগুলোর একটা বাজেট আছে। আমাদের জিডিপির 1%, কম বেশি 1% হয় বাজেট। এইটা উন্নত দেশগুলা 5-6% দেয়। তাহলে এখানে তো কিন্তু আমরা 1/5 পাচ্ছি, তাহলে বাজেট আমাদের কম। তাহলে আমাদের বাজেট বাড়াইতে হবে। পাশাপাশি আপনি দেখবেন WHO গাইডলাইনে যে যতগুলো বিশেষজ্ঞ ডাক্তার থাকা দরকার, ডাক্তার থাকা দরকার, নার্স থাকা দরকার, সেটা নাই আমাদের, প্রায় অর্ধেক। তাহলে এটাকে পূরণ করতে হবে। আপনি দেখবেন যে আমাদের বেড সংখ্যা কোনো রকম প্রাদুর্ভাব দেখা দিলে আমাদের সিট পাওয়া যায় না সরকারি বেসরকারিতে। বেসরকারিতে খরচ বেশি, যেমন আমাদের খরচ বেশি, সরকারিতে খরচ নাই। সেই জায়গায় আমাদের সিট সংখ্যা বাড়াইতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, দুটা জায়গায় তো থাকতে হবে। যারা সরকারিতে যেতে চায় না তারা প্রাইভেটে করবে, নিজের টাকাটা করবে, এইভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে বাজেটটা যদি হয়, এবং সেই ক্ষেত্রে আমি বারবারই একটা কথা বলি, নেতৃত্ব, বিচক্ষণ নেতৃত্ব লাগবে। ধরেন একটা মেশিন কেনা হলো, সেটা দেখা গেল যে আন্তর্জাতিক মানের না। আমাদের বাংলাদেশে কিন্তু এই সেন্টারগুলা রিপোর্ট নিয়ে সমালোচনা হয় কেন? এখানে কেমিক্যাল নিয়ে সমালোচনা আছে, মেশিনের ক্যাপাসিটি নিয়ে সমালোচনা আছে। এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। সেই জন্য সরকারের তদারকি, কঠিন নেতৃত্ব লাগবে এখানে। সেখানে যদি আমিও সেখানে পড়ি, আমাকে কারেকশন করতে পারে, সেই জায়গায় আমি আহ্বান করব সরকারকে, ধীরে ধীরে আমরা এই কারেকশনগুলো করব। এবং বাজেটটা সরকার যারা নেতৃত্ব দিবে, বাজেটটা বাড়াইতে হবে। বাজেট বাড়ালে, যেহেতু বাজেট প্রসঙ্গটাই আসছে এবং সামনে বাজেটের মৌসুম, তো সেখানে আসলে কেমন বাজেট দেখতে চান এই খাতের জন্য? আমি দেখতে চাইলে তো হবে না। আমি চাবো পৃথিবীর ধরেন টপ 20 দেশ স্বাস্থ্য যেভাবে বাজেট দিচ্ছে, সেই বাজেট এবং ইমপ্লিমেন্টেশন, এই দুটো জিনিস ইকোনমি অনুযায়ী হচ্ছে আপনার বাজেটটা পরিকল্পনা করতে হবে। আমাদের ইকোনমি কেমন, এটা তো সরকারের বাজেট, কতটুকু এই বাজেট করবেন, তোর মধ্যে স্বাস্থ্যে কতটুকু গুরুত্ব দিবেন, সেই অনুযায়ী তো বাজেট দিবেন।
সেইটা যেন সফলভাবে কাজে লাগে, তাহলে মানুষের কিছুটা হলেও চাহিদা পূরণের দিকে যাবে। আরেকটা বিষয় নিয়ে একটু শেষ করব, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ডেঙ্গু নিয়ে কিন্তু বরাবরই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, এবং এই যে সামনে যে মৌসুমটা আসছে সেটাকে অনেকে ডেঙ্গুর মৌসুমটাই বলে। তো এই যে ডেঙ্গু পরিস্থিতিটা মোকাবেলায় হসপিটালগুলোর প্রস্তুতি কেমন হওয়া উচিত, বা আপনি নিজেও একটা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, তো সেখানে আপনাদেরই বা প্রস্তুতি কেমন? আমাদের চিকিৎসার প্রস্তুতি যথেষ্ট আছে, ক্যাপাসিটি তো যতটুকু আছে এটা রাতারাতি বাড়ানো সম্ভব না। পাশাপাশি আমি একটা কথা বল, 2025 সাল কিন্তু ডেঙ্গু লেস হয় নাই, মানে ফ্রি হয় নাই। কোনো সময় ডেঙ্গু ছিল না। আজকে পেপার খুলেন দেখবেন যে ডেঙ্গুতে 10-15 জন ভর্তি আছে সরকারি বেসরকারি হাসপাতালে। তো এই যে সারা 25 সাল কিন্তু ডেঙ্গু লেস হয় নাই, মানে ডেঙ্গু নিধন হয় নাই। 26 সালেও একটা দিনের জন্য সংবাদপত্র বের করতে পারবেন না যে আমাদের ডেঙ্গু রোগী ভর্তি হয় নাই। অর্থাৎ এটা নিয়ে গতকালকেও আমরা পেপারে পড়েছি, এখন প্রতিনিয়তই লিখছে যে সামনে ডেঙ্গুর সিজন বর্ষাকালে সাধারণত বাড়ে। এই জন্য জনগণের সম্পৃক্ততায় সরকার নেতৃত্ব দিবে। ঢাকা শহর পরিষ্কার রাখলেই হবে না, সারা দেশের ডিস্ট্রিক্ট, উপজেলা, জেলা, উপজেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা নোংরা অবস্থায় থাকি, নর্দমার মধ্যে থাকে, ডোবা নালা থাকে, সেখানে মশার উৎপত্তি হয়, এগুলো আগে পরিষ্কার করতে হবে। পাশাপাশি ডেঙ্গু কিন্তু প্রতিরোধ করা যাবে। একবারে প্রতিরোধ করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরে ডেঙ্গু আক্রান্ত হলে সাইন সিমটম দেখা দিলে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করলে আমি মনে করি একটা মানুষও আমরা হারাবো না। সেই জায়গায় আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলবো, সরকারি জায়গায় যদি অ্যাওয়ারনেস বাড়ায়, আমরাও যদি পাশাপাশি কাজ করি, এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে এখন থেকে এটা গুরুত্বতার সহিত বিবেচনা করতে হবে। এবং আমি আপনার কাছ থেকে শুনেছিলাম, এরকম একটা শোতেই শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে এই যে মশা নিধনের জন্য যে মেডিসিনটা আসলে দেয়া হয়, সেখানে প্রপার কেমিক্যালটা আর কি, মশার ওষুধ যেটা সেটা আসলে প্রপারলি হচ্ছে দেয়া হয় না, এটা আপনার কাছ থেকে আমি শুনেছিলাম। সেটা একটা বিষয় রয়েছে। সেখানে আমি আপনাকে একটা কথা বলি যে আমরা যে রিয়েজেন্ট কিনি, কেমিক্যাল কিনি মেশিনে চালানোর জন্য, এই কেমিক্যালগুলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে। অর্থাৎ সরকারি পারচেজ যারা করে তারা অবশ্যই বিশ্বমানের কেমিক্যাল যদি নিয়ে আসে, আমার মনে হয় যে এটাতে পরিত্রাণ সম্ভব। আপনাকে ছোট্ট একটা কথা বলি যে আমরা এই যে হাসপাতালে ইঁদুর এবং তেলাপোকা নিধনের কাজ করি না, যারা অনেকগুলো কোম্পানি কিন্তু এইগুলা নিধনের জন্য ওরা কন্ট্রাক্টে কাজ করে, কিন্তু সবার কিন্তু সমান না, সবার কেমিক্যাল সমান না। অর্থাৎ আমি বলবো যে ডেঙ্গু যদি মোকাবেলা করতে হয়, ভালো কেমিক্যাল আনতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। নিচ্ছে একটা বিরতি, 2:30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।